নমস্কার, আমি মোনালিসা ফ্রম আনফিল্টার্ড লাইফ। আজকে তোমাদের এই ভিডিওটা করছি আমার একটা অত্যন্ত একান্তভাবে নেওয়া একটা নিজস্ব ডিসিশন। তোমরা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো এতক্ষণে। তো তোমাদেরকে আমি বলতে চাই, পুরোটাই ডিটেলসে বলবো, একটুখানি তোমরা মন দিয়ে শুনবে পুরো ভিডিওটা। আজকে আমি আমার মেয়েকে স্কুল দিতে যাই যখন, ওদের স্কুলের ওখানে অনেকগুলো ডগির বাচ্চা হয়েছিল। তো তাদের মধ্যে একটি বাচ্চাকে ভীষণভাবে আমি দেখছিলাম ওখানে অত্যাচারিত হতে। ওই রাস্তাটা যেহেতু সরু, ওখান দিয়ে লোকজন যাচ্ছে আসছে, ওকে লাথি মারছে। তো ওর গায়ের উপর কি হয়েছে কি হয়েছে ওর গায়ের উপর চাপ পড়ে যাচ্ছিল। তো সেই বাচ্চাটিকে আমি তখন তৎক্ষণাৎ কোলে নিই, এবং কোলে নিয়ে আমি বলি যে চল, আমার যখন এতগুলো তোর ভাই দাদা আমার কাছে রয়েছে, তোর দাদারা, তুইও আমার কাছেই থাকবি বলে আমি ওকে কোলে নিই, এবং কোলে নিয়ে সোজা যাই ওষুধের দোকানে। সেখানে গিয়ে সাময়িক যে মেডিসিনগুলোর দরকার এবং একটা পোকার শ্যাম্পু, একটা স্পট অন, আমি সমস্ত কিছু কিনে আনি। কারণ পোকার যদি থেকে থাকে, যেহেতু ও ওখানে, হ্যাঁ তার আগে বলি, ওখানে একটা ফুলের দোকান ছিল। তো সেই ফুলের দোকানটা এইদিকে, এই হাতটা ধরো ফুলের দোকান, আর এই হাতটা হচ্ছে একটা শিব ঠাকুরের মন্দির। এবং সেই শিব ঠাকুরের মন্দিরের আমি ভিডিওটা তোমাদের এখানে অ্যাটাচ করে দেবো। সেই শিব ঠাকুরের মন্দিরে আমি দেখলাম শিব ঠাকুর, দুর্গা মা আছে, তার সাথে দুর্গা মার কোলে গণেশ, আমার গনু, আর ঠিক শিবের পাশে আমার বজরংবলী, আমার বজু ভাই। আজকে সোমবার, আমার মনে হলো যে ভগবান আমাকে ইঙ্গিত দিচ্ছে যে তুমি ওকে নিয়ে যাও এবং তুমি ওর সেবা করো। আর সত্যি কথা বলতে, আমি তো আমার যে বাচ্চারা আছে তারা তো সবই অন্য রকমের ব্রিড। তো আমি আমি এই ধরনের বাচ্চা আমি রাখিনি। ঘন্টুকে আমি, যেহেতু ছোট থেকে ঘন্টু আমার কাছে ছিল না, মানে আমার ঘরে বড় হয়নি, সেই জন্য ঘন্টুকে এখন রাখলেও ঘন্টু ঘরে অ্যাডজাস্ট করতে পারবে না। তো কি আমার মনে হলো যে আমি যদি ওকে ছোট বয়সে আমার সাথে নিয়ে যাই, আমার বাচ্চাদের সাথে অ্যাডজাস্ট করাই, তাহলে ও হয়তো অ্যাডজাস্টেবল হয়ে যাবে। আর ও খুব ভীষণ ভালো একটা বাচ্চা, শান্ত বাচ্চা, আমার সাথে কোলে করে এসছে টোটো করে। তো আমি ওষুধের দোকানে যাই, এবং ওষুধের দোকানে গিয়ে আমি নিওপেপটিন, লিফ 52, একটা O2 পটি হয় যদি, সেইটা, তারপরে ওর দাদাদের তো বডি স্প্রে আছেই, আমার সেগুলো ওখান থেকে হয়ে যাবে। এবং ওর জন্য যেটা আমি কিনি, ও যেহেতু খুব ছোট, ওকে আমি দেখাবো, তোমাদেরকে অবশ্যই দেখাবো। আগে আমি কথাগুলো বলে নিই। আমি ওর জন্য একটা সেরেলাক কিনি। তো কিনে এনে আমি বাড়িতে আসি ওকে নিয়ে, এবং আমি খুব আনন্দ পেয়েছি ওকে আনতে পেরে। আমার মেয়েও খুব আনন্দ পেয়েছে। মেয়ে স্কুলে ঢুকে গেছিল। তো আমি ওকে নিয়ে আসি, নিয়ে এসে বাড়িতে আমি ভালো করে গরম জলে ওকে ওই পোকার শ্যাম্পু দিয়ে স্নান করাই, ড্রায়ার দিয়ে ভালো করে ওর গা শোকাই। শুকনো হয়ে যাওয়ার পর আমি স্পট অনটা দিই। এবার ওর যেটা হয়েছে, ও যেহেতু ঘুরে বেড়াতো, ওর স্কিনে না একটু লোম উঠে 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 গোল 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 গোল, মানে মনে হয় ফাঙ্গাস টাইপের কিছু হয়েছিল। তো সেখানেও আমি একটা লোশন নিয়ে এসেছি কিনে দোকান থেকে, সে ভালো দামি লোশন, এবং সেই লোশনটাকেও আমি ওকে দিই। ওকে আমি সেরেলাক দিই, সেরেলাক খায়। ওর একটু সর্দি সর্দি আমি দেখেছি বুকে কান দিয়ে, তো আমি ওকে তার জন্য যা যা মেডিসিন দরকার আমি দিয়েছি। আর যেহেতু ও এতদিন মায়ের দুধ খেত কিনা আমি জানি না, কারণ ওর মাকে আমি ওখানে দেখতে পাইনি। ওখানে কিছু কেউ ওই উচ্ছিষ্টই ধরো খেত। তো সেটা খেলে তখন ওর হয়তো, তার জন্য পটিটা একটুখানি নরম হতে পারে, তো সেই জন্য পটির ওষুধও আমি দিয়েছি, লিভারের ওষুধ আমি দিয়েছি, ভিটামিন আমি দিয়েছি, সমস্তটা আমি ওকে দিয়েছি। আর ওখানে যে ফুলের দোকানটা, সেই ফুলের দোকানের প্রত্যেকে ওদের তবু দেখাশোনা করে, একটু যত্নআত্তি করে। তো ওনারা চেষ্টা করে ওদেরকে যত্ন করে রাখবার। ওই ফুলের দোকানের কাকিমাকে আমি বলি যে কাকিমা, এই বাচ্চাটিকে আমি নিলাম, একে আমি আমার কাছে বড় করতে চাই, আপনাদের কি কোনো আপত্তি আছে? উনি বলেন যে কোনো আপত্তি নেই, খালি দেখো যেন কোনো অযত্ন না হয়। আমি বললাম তখন যে আমার বাড়িতে 11টি বাচ্চা অলরেডি আছে, এইটুকু কথা দিতে পারি
ওর যদি আয়ু থেকে থাকে তাহলে আমার কাছে কোনো রকমভাবে অযত্ন কিন্তু ও হবে না। তো ওকে আমি ঘরে নিয়ে আসি এবং এখনই আমি বাজরাংদের সাথে একবার জাস্ট ওকে চান করিয়ে ড্রায়ার দিয়ে শুকিয়ে একটু খাবার খেতে দিয়ে তারপরে আমি জাস্ট একবার আমি বাজরাংদের সাথে দিয়েছিলাম। বাজরাংরা একটু ওকে শুকে-টুকে নিয়েছে। ও খুব ছটফট করছে দাদাদের কাছে যাবে বলে। কিন্তু আমি ভাবছি যে না, আমি ওর যদি ঠান্ডা লেগেছে যেহেতু, আমি ভাবছি যে আমার অভিজ্ঞতা অনুযায়ী যে আমি ওকে ১-২ দিন একটু আইসোলেশনে রেখে তারপরে দেন আমি ওকে শিফট করব ওর দাদাদের সাথেই এখানে। আর বিষয়টা হচ্ছে যে আমার হাসব্যান্ড খুব খুশি হয়েছে, আমার মেয়ে খুব খুশি হয়েছে, আমি খুব খুশি হয়েছি। এবার ঘটনাটা হচ্ছে যে আমি যখন ওকে নিয়ে আসছি সেই সময় আমি অনেক মানুষের অনেক রকম কথা শুনলাম। রাস্তা দিয়ে যখন আমি নিয়ে আসছি ও কিন্তু খুব সুন্দরভাবে একটা যেন ভরসার হাত পেল। তো দেখো আমি প্রতিনিয়ত আমি অনেক ধরনের কথা আমি শুনি, আমি অনেক কিছু শুনি। তো সত্যি কথা বলতে ওরা ৯ খানা ভাই-বোন ওখানে ছিল। ৯ খানাকেই তো আমার পক্ষে নিয়ে আসা পসিবল নয়। আমি একজনকে নিয়ে এসেছি যার একটা ঘরের প্রয়োজন ছিল বলে আমার মনে হয়েছে যে ওর একটা ঘরের খুব প্রয়োজন। সেইজন্য ওর ট্রিটমেন্ট বা ও অসুস্থ নয়, জাস্ট ঠান্ডা লেগেছে যেহেতু শীতকালে বাইরে থাকে। তো ওর একটা মাথার উপর ছাদ প্রয়োজন, সেই জন্য আমি ওকে নিয়ে এসছি। এরকম যদি আমার মতো কোনো মানুষ আরও যদি তারা এগিয়ে যায়, এরকমভাবে এক একটা বাচ্চাকে যদি অ্যাডাপ্ট করতে থাকে তাহলে ওই সেক্টরটা, ওদের সেক্টরটা পুরো শূন্য হয়ে যাবে। আর কাউকে পথে ঘুরতে হবে না। সেটা যার, যার মানসিকতার ব্যাপার। তো আমি যখন নিয়ে এসছি, আমি অনেক কথা শুনেছি যে আমি নাকি আ লোক দেখানোর জন্য নিয়ে আসছি দেশি কুত্তা। মানে মানুষজন এইভাবে বলছে যে আমার এত বড়, বড় ব্রিড আছে তাদের মধ্যে কেন আমি দেশি কুত্তাকে এনেছি এবং আমি কেন আ দেশি কুত্তা এনে আমার ভালো, ভালো ব্রিডের সাথে মেশাচ্ছি। আমি লোক দেখানোর জন্য করছি। তো আমি ১ম এ একটা কথা তাদেরকে বলতে চাই, সেই সব মানসিকতার মানুষদেরকে আমি বলতে চাই। আমি তো অনেক কথা শুনেছি, আমি পাগল-ছাগল, আমি রোগগ্রস্ত বাচ্চাদেরকে নিয়ে আসি। তা তারা যদি এক কথায় দেশি কুত্তা হয়, ওরা যদি দেশি কুত্তা হয়, তাহলে আমি, আপনি, আমরা, আপনারাও কিন্তু দেশি মানুষ। কোনো বিদেশি মানুষ যদি আমাদের দেশে আসে, তারাও আমাদেরকে যদি দেশি মানুষ বলে, আপনারা যেমন দেশি কুত্তা বলে গালাগালি দিতে পারেন, আমরাও কিন্তু দেশি মানুষ, আমরাও কিন্তু গালাগালির যোগ্য। এটা মাথায় রাখবেন। হুম? আর ওই যে সবার মানসিকতা সমান হয় না, আর ঈশ্বর সবার কাছে সবসময় সবাইকে পাঠায় না। আজকে সোমবার, শিবের বার, ওর একদম কালারটা ব্ল্যাক এবং ও কালভৈরবের অংশ। আমি এইটা নিয়েও আমার একটা জেদ ছিল, ভগবানের কাছে বলেছিলাম, সেই জন্যই হয়তো ভগবান ওকে আমার কাছে পাঠিয়েছে। লোকে বলে যে কালো কুকুর, শয়তান, হ্যানা ত্রিশুক, তো অশুভ, যদিও আমার তজুও কালো। তো দেখি কিরকম অশুভ। আমি একটা জিনিস মনে করি, জন্ম মৃত্যু সেটা ঈশ্বরের দেওয়া। আজ ওদের যতদিন আমার কাছে থাকার ওরা থাকবে, যেদিন ওদের চলে যাবার ওরা চলে যাবে। বাট আমি চেষ্টাটা কেন করব না? আমি কিছু লোকের কথা শুনে আমি কেন থেমে যাব? আমি কেন চেষ্টাটা করব না? আমি একটা রক্ত মাংসে গড়া মানুষ। আমার একটা আয়ু আছে, আমার একটা জীবনযাপন আছে। তো আমার সেই জীবনযাপনটা আমি কেন অন্যের কথায় বদলে দেব বলতে পারেন? কেন আমি অন্যের কথায় বদলে দেব? আমার জীবনযাপনটা কেন আমি আমার মতো করে করব না? আমার জীবনযাপনটাকে কেন, আমার জীবনে যদি ইচ্ছা হয় যে আমি বাড়ি গাড়ি না করে আমি এই বাচ্চাগুলোর সাথে থাকবো, তাহলে আমি কেন অন্যের ইচ্ছায় আমার জীবনটাকে চালিত করব? সেটা তো কখনো হতে পারে না, না? সেটা পসিবল নয়। তো প্রতি মুহূর্তে প্রতিনিয়ত লড়াই করে যাচ্ছি। আর সত্যি কথা বলতে যারা বলেন যে লোক দেখানোর জন্য করছি, আমি না তাদেরকে একটা কথা বলতে চাই যে আমার লোককে দেখানোর মতো কিছু নেই। আমার একটা হৃদয় আছে, স্বাচ্ছা, ট্রান্সপারেন্ট একটা হৃদয় আছে। আর আমি শির দাঁড়াতে সোজা। আমি শির দাঁড়াতে সোজা, আর আমার একটা ট্রান্সপারেন্ট হৃদয় আছে। তাই আমি কি করছি সেটার কৈফিয়ত আমি কাউকে দিতে বাধ্য নই।
বাধ্য ছিলাম না, আর বাধ্য থাকবও না, আর বাধ্য থাকবও না। আমি দিনের শেষে কিছু টক্সিক পিপলের সাথে না কাটিয়ে এই বাচ্চাগুলোর সাথে যখন আমি কাটাই, তখন আমি একটা ভালো রকমের অক্সিজেন নিতে পারি। এদের সাথে থাকতে আমার কখনো শ্বাসকষ্ট হয় না, কিন্তু মানুষের সাথে থাকতে আমার শ্বাসকষ্ট হয়। আমি মনে করি যে আমি যেটা করেছি ঈশ্বরের কাছে আমি একদম ঠিক কাজ করেছি। আজকে তোমরা একটা কথা বলো, ওই আমার মেয়ের স্কুলের ওই গলিতে এই আমার এই ধরো এইটা গলি, এই হাতটা আমার ফুলের দোকান, এই হাতটা শিব ঠাকুরের মন্দির, সেখানে বজরংবলী আছে, শিব আছে, দুর্গা আছে, লক্ষ্মী গণেশ আছে। আমি ভিডিওটা দিয়ে দেবো। আর এই ঠিক মিডল পজিশনে আমি দাঁড়িয়ে আছি, বাচ্চাটা ওরকম অবস্থায় মানে অত্যাচারিত হচ্ছে, সেই অবস্থায় বাচ্চাটাকে আমি কোলে নিয়ে এরকম বুকের সাথে জড়িয়ে ধরে আছি। ভগবান আমাকে দেখছে, এবং ভগবান আমাকে কেন ওইখানে বাচ্চাটাকে দিয়েছে, কারণ ওখানে আরো ভগবান বুঝতে পেরেছে যে আমি এটার যোগ্য, তাই দিয়েছে। সেখানে ওই অবস্থায় দেখে আমি যদি একটা অপদার্থ, একটা নির্লজ্জ বেহায়ার মতো যদি আমি বাচ্চাটাকে ওখানে রাস্তায় ফেলে দিয়ে চলে আসতাম, ভগবানের কাছে কি আমি সেটাতে খুব ভালো কাজ করতাম, নাকি ওকে আমি নিয়ে এসে আমি চেষ্টা করেছি আমি সেটাতে ভালো কাজ করেছি? কোনটা? আমি ওকে আজকে যখন নিয়ে এসে স্নান করাই, এবং ওকে আমি নিয়ে এসে স্নান করানোর পর তোমরা বিশ্বাস করবে না, ওকে আমার একটা পরিষ্কার নাইটি দিয়ে আমি ওকে একদম মানে ভালো করে ড্রায়ার দিয়ে শুকিয়ে নাইটিটা দিয়ে চেপে ওকে যখন আমি রেখেছি আমার ডাইনিংয়েই, আমি একটা ঝুড়ির মধ্যে, নতুন ঝুড়িতে আমি একটা শুয়ে রেখেছি। বিশ্বাস করো, ও যে কি আরাম পেয়েছে ওইটাতে, তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না যে ওর আরামটা কতটা হয়েছে, ও কতটা পরিমাণে বেচারা আরাম পেয়েছে, বাচ্চাটা কতটা পরিমাণে আরাম পেয়েছে। আর দেখো আর একটা জিনিস বলি, আমার যেহেতু বাড়িতে ছেলে ডগি সব, আমি তো কখনো ফিমেল ডগি নিতে পারবো না, কারণ আমার এতগুলো ছেলে ডগি। সেখানে ভগবান ওকে আমার কাছে জোগাড় করে দিল, এবং আমার কাছে জোগাড় করলো না, সরি, ওকে আমার কাছে পাঠালো। এবং পাঠানোর পরে আমি কি দেখলাম যে ও ছেলে। কেন আজকে আমার সিটজু আছে, আমার পাগ আছে, আমার গোল্ডেন রিট্রিভার আছে, আমার দুটো হাস্কি আছে, 5টা পমেরেনিয়ান আছে, হ্যাঁ, তাই বলে আমি একটা এই বাচ্চাগুলোকে নিতে পারি না? এরা দেশি কুত্তা। ভারতবর্ষে যদি আমাদের দেশি মানুষের অধিকার থাকে না, তাহলে এই দেশি কুত্তা দেশি বিড়ালগুলোর আলবাত অধিকার আছে ভারতবর্ষে, এবং এই পৃথিবীতে আলবাত অধিকার আছে। এই পৃথিবীটা কারুর একার নয়, এই পৃথিবীটা মানুষের একার বাসযোগ্য বা ভোগের জন্য নয়। আজকে রতন টাটার মতো মানুষ, উনি যদি একটা স্ট্রিট ডগ পুষতে পারেন, রাখতে পারেন, ভালোবাসতে পারেন, আমি কোথাকার অনু যে আমি রাখতে পারবো না? বরং ওনাদের কাছ থেকে, ওনাদের মতো মহান ব্যক্তির কাছ থেকে তো আমাদের এটা শেখা খুব জরুরি। আজকে মিমি চক্রবর্তীকে আমি খুব মন থেকে রেসপেক্ট করি, কেন জানেন? মিমি চক্রবর্তীর কিন্তু বাড়িতে হাস্কি আছে, গোল্ডেন রিট্রিভার আছে, তারপরেও মিমি কিন্তু এরকম একটা ছোট্ট বাচ্চাকে অ্যাডাপ্ট করে খুব সুন্দরভাবে রেখেছে। এবং আপনাদের কাছে আমি বলছি, আমি মানে এটা চ্যালেঞ্জ ছুড়ে বলছি, যদি ঈশ্বর আমার সহায় হন, যদি ওর আয়ু বলে যে জিনিসটা, যদি সেই আয়ু যদি ওর থেকে থাকে, তাহলে ওকে আমি সেরা সেরা বাচ্চা বানিয়ে দেখাবো, ওর চেহারাই আমি বদলে দেবো। একটা, ও ব্ল্যাক কালারের তো, ব্ল্যাক ল্যাব যেরকম হয়, আমি ঠিক ওকে সেই রকম করে গড়ে তুলবো, আমি ঠিক ওকে সেই রকম করে গড়ে তুলবো। আমি একটা জিনিস বুঝি না, মানুষের কেন এত আপত্তি হয় লোকজনের। আজকে আমার 11টা বাচ্চা চিকেন ভেজিটেবল দিয়ে ভাত খাচ্ছে, সেখানে আমার না হয় আর এক মুঠো চাল বেশি নিতে হবে, আমি আর এক মুঠো চাল বেশি নেব, তাতে কি এমন অসুবিধা হয়ে যাবে যদি আমি আর এক মুঠো চাল বেশি নিই ওর জন্য? আমার পয়সায় তো নেব, আমার জন্য নেব আমি। আর একটা কথা তোমাদেরকে আমি বলে রাখি, আমি জানি না তোমরা কে কিভাবে নেবে। প্রথমত বলি, রেশনের চালটা খুব ভালো আসে। যখন কোভিড চলছিল তখন আমি, আমার হাজবেন্ড এবং আমার মেয়ে, আমার পরিবারে আমরা কিন্তু রেশনের চাল খেয়েছি, কারণ সেই সময় স্যালারি পরে হতো, হাফ হতো, সেই সময় প্রত্যেকেরই একটা ক্রাইসিস পিরিয়ড গেছে, কারণ সৎ পথে উপায় রোজগার আমাদের, যাদের সৎ পথে উপায়, যারা বলে যে ওই হাত পাতে হ্যানা করে, আমরা তো কোনোদিন কারোর কাছে আমাদের হাত পাততে হয়নি,
আমার বাচ্চাদের জন্য আমি কোনোদিন কারোর কাছে হাত পাতিনি, বা আমাদের ওই হাত পাতা স্বভাবটাও নেই। তো হ্যাঁ, একটা কথা বলি, বাবা মা ছাড়া কারোর কাছে কোনোদিন হাত পাততে হয়নি। তো যাই হোক, এবার কোভিডের সময় আমরা রেশনের চালটা খেয়েছি। তো আমাদের রেশনের চাল আসে এবং সেটা আমার শ্বশুরমশাই নিয়ে আসেন বয়ে বয়ে। ওনার অনেক বয়স হয়ে গেছে, উনি অনেক এজেড, তাও উনি বয়ে বয়ে সেই চালটা নিয়ে আসেন। তো সেইটাতে আমাদের প্রত্যেকের কার্ডে যে চালটা আসে সেই চালটা কিন্তু আমার বাচ্চাদের ভাত হয়, এবং চালটা খুব ভালো চাল। আমার এবার ওই চাল যখন রেশনে যেটুকু চাল দিল সেই চালে তো আমার গোটা মাস হয় না, তারপরে আমাকে আবার চাল কিনতে হয়। কিন্তু যেটুকু মাস হয় আমার রেশনের চালটাতে আমার চলে যায়। এতে আমার কোনো লজ্জা নেই বলতে যে আমি রেশনের চাল ইউজ করি, কারণ রেশনের চাল যথেষ্ট ভালো দেয় আমাদের এখানে। আর রেশনের চালটা ফুরিয়ে গেলে আমাকে আবার তখন কিনতে হয়, কারণ আমার চালটা একটু বেশি লাগে, যেহেতু আমার অনেকগুলো বাচ্চা, আমার চালটা একটু বেশি লাগে। আর সপ্তাহে আমার চিকেনও লাগে অনেক, ধরো মাছ লাগে আমার বিড়ালদের, কারণ আর চালটা কেন আরো বেশি লাগে, কারণ আমার চালটা শুধু বাজরাংদের জন্য নয়, আমার তো অনেক বাজরাং আছে, সবাই তোমাদেরকে বলেইছি যে আমার সবাই মিলে আমার বাজরাং। যেমন ধরো আমার ঘন্টুর জন্য লাগে, তারপরে আমার বাচ্চাদের, এখন ঘন্টু তো 3 তলায় উঠতে শিখে গেছে, নিজে নিজে চুপচাপ করে চলে আসে, ওখানে দাঁড়ায়ও না, নিচে কিছু করে না, ও ডাইরেক্ট ঢুকে আসে। তো সেখানে এসে এখানে আমাদের মাদলদের ভাত রাখা থাকে, আমি ঘন্টুর জন্য একটু রেখে দিই, ও এসে মাদলরা খেয়ে নেয়, মাদলদের ভাত থাকে, তো চালটা আমার বেশিই লাগে। তো সেই জন্য বলছি, আমার এই বাচ্চাটার জন্য না হয় আমার এক মুঠো চাল একটু বেশি লাগবে, তাতে ক্ষতি কি? ঈশ্বর যখন আমার কাছে পাঠিয়েছে, এক মুঠো চাল যদি আমার বেশি লাগে, সেই এক মুঠো চালের যোগান উনিই দেবেন, ঈশ্বরই দেবেন, আমার বজরংবলীই দেবেন। সেটা নিয়ে কাউকে ভাবার দরকার নেই, সেটা নিয়ে কাউকে ভাবার দরকার নেই। এই রিসেন্টলি কিছুদিন আগে আমি একটি অচেনা বন্ধু বলে একটি দিয়েছিলাম না, একজন আমাকে বলেছিল যে আপনি ভিউজ এর জন্য করছেন, আমার তো চ্যানেল মনিটাইজেশনই হয়নি এখনো, তাহলে আমি কিসের জন্য ভিউজ এর জন্য করতে যাব? যেখানে আমার চ্যানেলটা মনিটাইজেশনই হয়নি এখনো, তারপরেও আমি এত বাচ্চাদের সেবা করি, তাহলে কি আমি লোক দেখিয়ে করি? কিন্তু একটা কথা বলতে চাই, আমার মেয়ের স্কুলের ওখানে যতজন গার্জিয়ান ছিলেন তারা প্রত্যেকে আমাকে ভীষণভাবে অ্যাপ্রিসিয়েট করেছে এবং বলেছে যে তোমার মতো লোক সত্যি হয় না, তুমি খুব ভালো মনের। আমি বললাম যে তোমরা আমাকে আশীর্বাদ করো, বললো যে দেখো আমি তোমাদেরকে শুভেচ্ছা জানাবো তোমাকে, কিন্তু আশীর্বাদ যিনি তোমার কাছে পাঠিয়েছেন তিনিই করবেন, তোমার খুব ভালো হবে, তুমি জেনুইনলি ওদেরকে ভালোবাসো। এবার একটা কথা বলি, আমার বাড়িতে এত ডগি এত কিছু, এবার আমাকে অনেকে বলে যে তোমার বাড়িতে যাব না, তোমার বাড়িতে ডগ আছে, আমাদেরকে ডাকবে না। এটা আমার বাড়ি শুধু একার নয়, আমার সাথে আমার প্রত্যেকটা ছেলের বাড়ি, ইনক্লুডিং ঘন্টু, মাদল, ঢোলক। তাতে কারুর যদি আমার বাড়িতে আসতে অসুবিধা হয়, আসবেন না, আমার কোনো তাতে ক্ষতি নেই, কোনো ক্ষোভ নেই, কোনো আফসোস নেই। কারুর যদি কোনোভাবে মনে হয় যে আমার বাড়িতে আসবে না, আসার দরকার নেই, কারণ এই পৃথিবীতে আমার হাজবেন্ড, আমার মেয়ের কাছে এই বাচ্চারা ছাড়া এদের ওপরে আর কেউ নেই, ছিল না, আর কোনোদিন থাকবেও না। শুধু এই কটা বাচ্চার কথা বলছি না, সব অবলাদের কথা বলছি। এবার যদি আপনাদের মনে হয় যে আমি লোক দেখাচ্ছি, তাহলে সেটা ভগবান বুঝবে, আমার শুভাকাঙ্ক্ষী অনেকে আছে। আজকে আমি তোমাদেরকে এই ভিডিওটা এই কারণে দিচ্ছি যে তোমরা জানলে বুঝতে পার, মানে তোমাদেরকে তো জানানোটাও আমার প্রয়োজন যে আমি কেন নিলাম বাচ্চাটাকে, কোথা থেকে নিলাম, কিভাবে নিলাম। তো যাই হোক, তোমাদেরকে আমি শিব ঠাকুরের যে ভিডিওটা বললাম, আমি সেটাও তোমাদেরকে এখানে এই ভিডিওর সাথে অ্যাটাচ করে দেব, এবং ওখানে তুমি দেখবে আমি না জাস্ট হাঁ হয়ে গেছি, দেখছি শিব ঠাকুর আর পার্বতী মা, দেখেছি পার্বতী মার কোলে গনু, লক্ষ্মী, আর শিব ঠাকুরের ঠিক পাশে বজরংবলী, মানে আমার গায়ে না রীতিমতো কাটা দিচ্ছে। আমি সেখানে কি করে বাচ্চাটাকে ফেলে রেখে চলে আসবো বলতে পারো, যেখানে স্বয়ং ভগবান আমাকে পাঠিয়েছে। আর একটা কি জিনিস জানো তো, আমার যেটা মনে হয় না, আমি না নিজের কাছে নিজে ছোট হওয়াটা খুব অ্যাভয়েড করার চেষ্টা করি, কারণ আমি অন্য কার কাছে ছোট হচ্ছি সেটার থেকেও বড় বেশি ম্যাটার করে আমার কাছে যে আমি নিজে আমার নিজের কাছে যদি ছোট হয়ে যাই না, আমি নিজের কাছে মুখ দেখাতে পারি না, আমি নিজের কাছে মুখ দেখাতে পারি না।
তো যাই হোক, আমাদের আনফিল্টার্ড লাইফ পরিবার, সবার একসাথে আমাদের আনফিল্টার্ড লাইফ, তোমাদের আমাদের মানে তোমাদের সকলকে নিয়ে আমি বলছি। নতুন সদস্য, তার নাম আমি রেখেছি দুর্জয়, দুর্জয় মুখার্জি। এবার দুর্জয় মুখার্জিকে তোমাদেরকে একটুখানি দেখাই, উনি ঘুমিয়ে পড়েছেন। এই তো কিলি, ওই যে বাবা হাই করে দাও, হাই হাই। গুনু পেয়েছে, গুনু গুনু, খুব গুনু, টাকাও, এই তো টাকা। কি কি হয়েছে, কি গুনু পেয়েছে, ওর গুনু পেয়েছে খুব, একটু ঘুমুক। দেখেছো, পরে ওর ভিডিও আসবে, ও তো সবে এসছে আজকে, ও তো এতদিন ধরে ওখানে ঘুরছিল, তারপরে গাড়ি ঘোড়া যেত ওখান দিয়ে, হ্যাঁ, অনেক কষ্টের মধ্যে ছিল, তো ওর ভিডিও আবার আসবে আস্তে আস্তে। কি 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 এ দেখো, একটুখানি ক্যামেরাটা ঘোরাই, দেখো বল নিয়ে ঝুড়ির মধ্যে আছে আমার পাশে। আসলে ওর অনেকগুলো ভাই বোন হয়েছিল, তো ওর না একটুখানি ভাই বোনদের জন্য কষ্টটা হচ্ছে। আর একটা মজার কথা বলি, আমি তো ওকে নিয়ে এসেছি যখন আমার মেয়েকে দিতে গেছিলাম, তখন নিয়ে এসেছি। এবার আমি যখন মেয়েকে নিতে গেছি, ওর ভাই বোনরা না আমাকে বেচারারা পুরো ছেঁকে ধরছে সবাই, এবং আমি বুঝতে পারছি ওদের কিন্তু খুব ইচ্ছা যে আমার সাথে আসার, ভাইকে মিস করছে, তার থেকেও বড় কথা ওদের ইচ্ছা আমার সাথে আসবার। তো আমি বললাম যে বাবা, আমি হাত জোর করে বললাম যে বাবা, আমার তো আর সম্ভব নয় বাবা, তোরা তো ভালো আছিস, দেখ ঠাকুরকে বললাম যে ওদেরকেও একটা ভালো বাড়ি জোগাড় করে দাও। তো আর আমার খুব 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 স্বপ্ন ছিল যে আমি ভবিষ্যতে একটা এই বাচ্চা অ্যাডাপ্ট করব, কিন্তু ঘন্টুকে আমি অনেকবার চেষ্টা করেছিলাম যদি আমার কাছে রাখা যায়, কিন্তু ঘন্টুর তো এখন প্রেম হয়ে গেছে, আর ঘন্টুর অনেক বন্ধু বান্ধব আছে বলে ঘন্টু ঘরে ঠিক থাকবে না আর কি। তো সেই জন্য আমার মনে হয়েছিল যে আমি একটা অ্যাডাপ্ট করব। তো যাই হোক, ভগবান আমাকে, ঈশ্বরের ইচ্ছা ছাড়া তো কিছু হয় না, আমার পরিবারে ঈশ্বরের ইচ্ছা ছাড়া একটা গাছের পাতাও নড়ে না। তো সেখান থেকে ঈশ্বর আমাকে পাঠিয়েছেন ওকে, দুর্জয়কে, ওর নাম দুর্জয়। তোমরা সকলে ওকে ভালোবেসো, ওর সাথে থেকো, আর ওর দীর্ঘায়ু কামনা করো বাকি বাজরাংদের সাথে। আর ঈশ্বরকে বলো যে আমি তোমাদের প্রত্যেকের কাছের বোন, কারুর দিদি, কারুর বোন, কারুর মেয়ের মতো। তো ঈশ্বরকে বলো আমাদের এই আনফিল্টার্ড লাইফ পরিবারের এই মোনালিসা যেন ওর কাজ, ওর কর্ম, ওর কর্তব্য ঠিকঠাক করে করতে পারে, তোমার দেওয়া ঈশ্বরকে বলো। আর আমার দুর্জয়কে যেন আমি ভালো রাখতে পারি। আজ থেকে আমার দায়িত্ব আরও বেড়ে গেল, কারণ আমি দুর্জয়ের মা, দুর্জয়েরও মা, আর দুর্জয় আমার ছেলে এবং বাজরাংদের ভাই, আর তজু আর হুঙ্কারের ভাগ্নি। আর দিদিভাই তো খুব খুশি, দিদিভাই মারাত্মক খুশি হয়েছে, এবং আমার হাজবেন্ড কলেজ থেকে আমি ছবি পাঠিয়েছিলাম, খুব খুশি হয়েছে। তো এই আর কি। আমি ঠাকুরের ভিডিওটাও আমি ক্লিপসটা লাস্টে অ্যাটাচ করে দেবো, তোমরা দেখে নিও। আর নমস্কার, ধন্যবাদ, ভালো থেকো সকলে। मेरे लिए तो सबसे पहले